মিসাইলের পর মিসাইল ছুড়ে ইসরায়েল ও আমেরিকান বাহিনীকে তছনছ করে দিচ্ছে ইরানি বাহিনী। তার মাঝেই কলম হাতে নিয়ে বসলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আমেরিকার চরিত্র তুলে ধরে মার্কিনীদের উদ্দেশ্যে লিখেছেন এক খোলা চিঠি। এই ওপেন লেটারে পেজেশকিয়ান লিখেছেন, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি এবং তাদের সবার প্রতি যারা বিভ্রান্তি ও তৈরি করা গল্পের ভিড়ের মধ্যেও সত্য খুঁজতে এবং একটি ভালো জীবনের স্বপ্ন দেখতে চান। ইরান এই নাম পরিচয় মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন ধারাবাহিক সভ্যতাগুলোর একটি। বিভিন্ন সময়ে ভৌগোলিক ও অন্যান্য সুবিধা থাকা সত্ত্বেও আধুনিক ইতিহাসে ইরান কখনো আগ্রাসন, সম্প্রসারণ, উপনিবেশবাদ বা আধিপত্যের পথ বেছে নেয়নি। দখল, আক্রমণ এবং বিশ্বশক্তির দীর্ঘস্থায়ী চাপ সহ্য করার পরেও, এমনকি অনেক প্রতিবেশী দেশের তুলনায় সামরিকভাবে শক্তিশালী হওয়া সত্ত্বেও ইরান কখনো যুদ্ধ শুরু করেনি, বরং যারা আক্রমণ করেছে তাদের প্রতিরোধ করেছে দৃঢ়ভাবে এবং সাহসের সঙ্গে। ইরানের জনগণের আমেরিকা, ইউরোপ বা প্রতিবেশী দেশগুলোর জনগণ সহ কোনো জাতির প্রতি কোনো ধরনের শত্রুতা নেই। নিজেদের গর্বিত ইতিহাস জুড়ে বারবার বিদেশি হস্তক্ষেপের মুখোমুখি হলেও ইরানিরা সবসময় সরকার এবং সাধারণ জনগণের মধ্যে স্পষ্ট পার্থক্য করেছে। এটি ইরানি সংস্কৃতি এবং সামষ্টিক চেতনার গভীরে প্রথিত একটি নীতি, কোনো সাময়িক রাজনৈতিক অবস্থান নয়। এই কারণে ইরানকে হুমকি হিসেবে উপস্থাপন করা ইতিহাসের বাস্তবতা বা বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটি মূলত শক্তিধরদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের ফল। একটি শত্রু তৈরি করার প্রয়োজন, যাতে চাপ প্রয়োগ, সামরিক আধিপত্য বজায় রাখা, অস্ত্রশিল্প টিকিয়ে রাখা এবং কৌশলগত বাজার নিয়ন্ত্রণ করা যায়। এমন পরিবেশে যদি কোনো হুমকি না থাকে, তবে সেটি তৈরি করা হবে। এই প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্র ইরানকে ঘিরে তার সবচেয়ে বড় সামরিক উপস্থিতি, ঘাঁটি ও শক্তি স্থাপন করেছে। এমন একটি দেশকে ঘিরে যা অন্তত যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে কখনো যুদ্ধ শুরু করেনি। এই ঘাঁটিগুলো থেকেই সাম্প্রতিক আমেরিকান আগ্রাসন দেখিয়েছে এমন সামরিক উপস্থিতি কতটা হুমকিস্বরূপ হতে পারে। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে কোনো দেশ তার প্রতিরক্ষা শক্তি বাড়ানো থেকে বিরত থাকবে না। ইরান যা করেছে এবং করছে তা একটি পরিমিত, বৈধ আত্মরক্ষামূলক পদক্ষেপ, কোনোভাবেই যুদ্ধ শুরু করা বা আগ্রাসন নয়। ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুরু থেকেই শত্রুতাপূর্ণ ছিল না। প্রাথমিক যোগাযোগগুলোও ছিল বৈরিতামুক্ত এবং কোনো অভ্যুত্থান বা ষড়যন্ত্র ছাড়াই। তবে মোড় ঘুরে যায় যখন ইরানের নিজস্ব সম্পদের জাতীয়করণ ঠেকাতে হস্তক্ষেপ করা হয়। সেই অভ্যুত্থান ইরানের গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করে, একনায়কতন্ত্র ফিরিয়ে আনে এবং যুক্তরাষ্ট্রের নীতির প্রতি ইরানিদের মধ্যে গভীর অবিশ্বাস সৃষ্টি করে। পরে শাহের শাসনকে সমর্থন, 1980-এর দশকের যুদ্ধে সাদ্দাম হোসেনকে সমর্থন, দীর্ঘতম ও কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ এবং আলোচনার মধ্যেই দুইবার সামরিক হামলা, এসব কারণে অবিশ্বাস আরও বেড়েছে। তবুও এই সব চাপ ইরানকে দুর্বল করতে পারেনি, বরং অনেক ক্ষেত্রে দেশটি আরও শক্তিশালী হয়েছে। সাক্ষরতার হার 3 গুণ বেড়েছে, উচ্চশিক্ষা ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে, আধুনিক প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, স্বাস্থ্যসেবাও উন্নত হয়েছে এবং অবকাঠামো অতীতের তুলনায় অনেক দ্রুত ও বৃহৎ পরিসরে গড়ে উঠেছে। এগুলো বাস্তব, পরিমাপযোগ্য সত্য, যা কোনো মিথ্যা প্রচারের ওপর নির্ভরশীল নয়। একই সঙ্গে নিষেধাজ্ঞা, যুদ্ধ এবং আগ্রাসনের অমানবিক প্রভাব যা ইরানের দৃঢ়চেতা জনগণের জীবনে পড়েছে, তা কখনোই অবমূল্যায়ন করা উচিত নয়। সামরিক হামলা ও সাম্প্রতিক বোমাবর্ষণ মানুষের জীবন, মানসিকতা ও দৃষ্টিভঙ্গিতে গভীর প্রভাব ফেলে। এটি একটি মৌলিক মানবিক সত্য। যখন যুদ্ধ মানুষের জীবন, ঘরবাড়ি, শহর ও ভবিষ্যৎ ধ্বংস করে, তখন মানুষ দায়ীদের প্রতি নিরপেক্ষ থাকতে পারে না। তাহলে প্রশ্ন হলো, এই যুদ্ধ আসলে আমেরিকার জনগণের কোন স্বার্থ পূরণ করছে? ইরানের পক্ষ থেকে কি কোনো বাস্তব হুমকি ছিল যা এমন আচরণকে ন্যায্যতা দেয়? নিরীহ শিশুদের হত্যা, ক্যান্সারের ঔষধ তৈরির কারখানা ধ্বংস করা বা একটি দেশকে পাথর যুগে ফিরিয়ে দেয়া নিয়ে গর্ব করা, এসব কি কোনো কাজে আসে নাকি শুধু যুক্তরাষ্ট্রের বৈশ্বিক মর্যাদাকেই ক্ষতিগ্রস্ত করে? ইরান আলোচনার পথ বেছে নিয়েছিল, একটি চুক্তিতে পৌঁছেছিল এবং নিজের সব অঙ্গীকার
পূরণ করেছিল। সেই চুক্তি থেকে সরে আসা, সংঘাত বাড়ানো এবং আলোচনার মধ্যেই দুবার হামলা চালানো, এসব ছিল যুক্তরাষ্ট্র সরকারের সিদ্ধান্ত, যা একটি বিদেশি আগ্রাসনকারীর বিভ্রান্তিকর কল্পনাকে সন্তুষ্ট করেছে। ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন জ্বালানি ও শিল্প স্থাপনায় হামলা সরাসরি ইরানি জনগণকে লক্ষ্যবস্তু বানায়। এটি শুধু যুদ্ধাপরাধী নয়, এর প্রভাব ইরানের বাইরেও ছড়িয়ে পড়ে। এটি অস্থিরতা বাড়ায়, মানবিক ও অর্থনৈতিক ক্ষতি বৃদ্ধি করে এবং দীর্ঘস্থায়ী বিদ্বেষের বীজ বপন করে। এটি শক্তির প্রকাশ নয়, বরং টেকসই সমাধান খুঁজে না পাওয়ার এক ধরনের বিভ্রান্তি। এটাও কি সত্য নয় যে যুক্তরাষ্ট্র এই আগ্রাসনে ইসরায়েলের হয়ে কাজ করছে, সেই রাষ্ট্রের প্রভাবে পরিচালিত হয়ে? ইসরায়েল কি ইরানকে হুমকি হিসেবে তুলে ধরে বিশ্বকে ফিলিস্তিনে তার কর্মকাণ্ড থেকে দৃষ্টি সরাতে চাইছে না? এবং এখন কি তারা এমন একটি যুদ্ধ চায় না যেখানে শেষ পর্যন্ত লড়বে আমেরিকার সৈন্যরা এবং খরচ বহন করবে আমেরিকার জনগণ? তাহলে আমেরিকা ফার্স্ট, এটা কি সত্যিই আজ যুক্তরাষ্ট্র সরকারের অগ্রাধিকারের মধ্যে আছে? আমি আপনাদের আহ্বান জানাই ভুল তথ্যের যন্ত্রের বাইরে তাকাতে, যা এই আগ্রাসনেরই একটি অংশ। বরং তাদের সঙ্গে কথা বলুন যারা ইরান ভ্রমণ করেছেন, সেই সব মেধাবী ইরানি অভিবাসীদের দিকে তাকান যারা ইরানে শিক্ষিত হয়ে এখন বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ান বা গবেষণা করেন কিংবা উন্নত প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করছেন। এসব বাস্তবতা কি আপনাদের সামনে তুলে ধরা ছবির সঙ্গে মেলে? আজ পৃথিবী একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সংঘাতের পথ ধরে এগিয়ে চলা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ব্যয়বহুল এবং অর্থহীন। সংঘাত আর সম্পৃক্ততার মধ্যে যে নির্বাচন, তা বাস্তব এবং গুরুত্বপূর্ণ। এর ফলাফল ভবিষ্যৎ প্রজন্মের ওপর প্রভাব ফেলবে। হাজার বছরের গর্বিত ইতিহাসে ইরান বহু আক্রমণকারীকে হটিয়েছে। শেষ পর্যন্ত তাদের নাম ইতিহাসের কলঙ্কের হয়ে আছে, কিন্তু ইরান টিকে আছে দৃঢ়, সম্মানিত এবং গর্বিতভাবেই।